17 শতকে তৈরি হওয়া এমন এক সমাজ ব্যবস্থা যা নির্ধারণ করে দিচ্ছে আজকে ঢাকার বসুন্ধরায় কে একটা আইফোন কিনবে, এবং ঠিক একই সময়ে গাজীপুরে কারা রাস্তা অবরোধ করবে 4 মাসের বকেয়া বেতন আদায়ের উদ্দেশ্যে। এই সমাজ ব্যবস্থার নাম ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। আমরা অধিকাংশ মানুষ একটা বিষয় চিন্তা করি যে ক্যাপিটালিজম ইজ অল অ্যাবাউট হার্ডওয়ার্ক, অর্থাৎ পরিশ্রম করলেই কেবলমাত্র আপনি সফল হতে পারবেন। কিন্তু আমি যদি বলি এইটা হলো মুদ্রার একটা পিঠ মাত্র। এই মুদ্রার ঠিক অপর পিঠে আছে ক্যাপিটালিজমের রেজাল্ট, যা কেড়ে নিচ্ছে লক্ষ লক্ষ শ্রমিকের প্রাপ্য অধিকার। যেমন বাংলাদেশে অধিকাংশ শ্রমিক আটকে আছে দারিদ্র্যের দুষ্ট চক্রে, যেখানে বাংলাদেশ ঠিকই ইকোনমিতে গ্রো করতেছে কিন্তু তার সুফল তারা ভোগ করতে পারতেছে না। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই বৈষম্য তৈরি হলো, এবং আজকে আমরা জানব ক্যাপিটালিজম কি, তার হিস্ট্রি কি, তার রেজাল্ট কি। আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিও থেকে ক্যাপিটালিজম সম্পর্কে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ইমারাত হোসেন। চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ ব্যবহার থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে অ্যালার্ম ক্লক ব্যবহার পর্যন্ত সারাদিন আমরা অসংখ্য জিনিসপত্র ব্যবহার করে থাকি। আর এই সকল জিনিসপত্রের একটা নাম আছে, এবং তা হলো পণ্য বা কমোডিটি। আর এই সকল পণ্য বা কমোডিটি উৎপাদন করার জন্য যেই সকল যন্ত্রপাতি, কলকারখানা কিংবা জায়গা জমি প্রয়োজন হয়, সেগুলোকে বলা হচ্ছে উৎপাদন যন্ত্র বা মিনস অফ প্রোডাকশন। আর অধিকাংশ দেশে এই উৎপাদন যন্ত্র থাকে ব্যক্তিগত অধিকারে, অর্থাৎ প্রাইভেট প্রপার্টি আকারে। এই উৎপাদন যন্ত্র থেকে যে সকল পণ্য উৎপাদিত হবে তার উপর একমাত্র অধিকার থাকবে ওই ব্যক্তির। এই উৎপাদন যন্ত্রগুলো কখন চালু হবে, কখন বন্ধ হবে, তার ডিসিশন নেবে একমাত্র ওই ব্যক্তি। এখানে দেশের গভর্নমেন্ট বা সরকার কোনোরূপ হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি কিছু ক্যাপিটালিস্ট এরকমও বলে থাকে যে গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে ক্যাপিটালিজমের প্রথম যে ধাপটা আছে বা প্রথম যে শর্ত আছে তা হলো ব্যক্তিগত অধিকার। এখন এই উৎপাদন যন্ত্রগুলো ব্যবহার করে ব্যক্তি বিভিন্ন পণ্য উৎপাদন করবে। একটু আগে যেটা আমরা বলে দিয়েছিলাম যে পণ্য বা কমোডিটি, এই সকল পণ্য উৎপাদন করার একমাত্র উদ্দেশ্য হলো ব্যক্তির প্রফিট বা লাভ করা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পণ্য উৎপাদন করার ফলে ব্যক্তি লাভ করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত প্রোডাকশন চলবে, আর যখনই দেখা যাবে যে পণ্য থেকে আর লাভ করতে পারতেছে না তখনই আর প্রোডাকশন চলবে না। যদি ওই পণ্যের অভাবে মানুষজন মারাও যায় তাহলেও ক্যাপিটালিস্টরা সামান্য ভ্রুক্ষেপও করবে না। অর্থাৎ আমরা এখন বুঝতে পারতেছি যে ক্যাপিটালিজমের যে দ্বিতীয় ধাপটা বা দ্বিতীয় শর্ত আছে তা হলো প্রফিট বা লাভ। তাহলে এখন আমরা একটা উদাহরণ বিবেচনা করি যে এক ব্যক্তি আছে যার একটা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি থেকে সে একটা পণ্য উৎপাদন করলো এবং সেই পণ্য থেকে সে লাভ করতে পারতেছে। অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রিটা আছে ব্যক্তিগত অধিকারে, এবং এই ইন্ডাস্ট্রি থেকে সে পণ্য উৎপাদনের মাধ্যমে যে লাভ করতেছে, এই ইন্ডাস্ট্রিটা তার জন্য এখন ক্যাপিটাল বা পুঁজি আকারে কাজ করতেছে। আমরা খুব সহজভাবে এই বিষয়টা বুঝতে পারি। আমরা পুঁজি যে জিনিসটা বলে যে কোনো ব্যবসা শুরু করতে গেলে পুঁজি বা ক্যাপিটালের প্রয়োজন হয়, এটা ঠিক সেই রকম। ব্যক্তির ক্যাপিটাল আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রি আছে, সেই ক্যাপিটাল ইউজ করে সে পণ্য থেকে লাভ করতেছে। এই যে ক্যাপিটাল বা পুঁজি, এইখান থেকে আসতেছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। এখন ক্যাপিটালিস্ট সমাজ বা পুঁজিবাদী সমাজের যদি একটা সংজ্ঞা দাঁড় করায় তাহলে তা হয় এরকম যে যেই সমাজে উৎপাদন যন্ত্রগুলো থাকবে ব্যক্তিগত অধিকারে এবং পণ্য বা কমোডিটি উৎপাদনের একমাত্র উদ্দেশ্য হবে লাভ করা, সেই সমাজকে বলা হবে ক্যাপিটালিস্ট সোসাইটি বা পুঁজিবাদী সমাজ। আর এই যে ধারণা বা আইডিওলজিটা আছে সেটাই হলো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। এই বিষয়টা আমরা অন্য একভাবেও ব্যাখ্যা করতে পারি, যেরকম মানি বিগেটস মানি, অর্থাৎ টাকায় টাকা আনে যেই সমাজে সেটা একটা ক্যাপিটালিস্ট সমাজ। এর একটা সুন্দর ইংরেজি আছে এরকম যে ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ ক্যাপিটাল,
অর্থাৎ যার বেশি ক্যাপিটাল আছে সেই শুধুমাত্র প্রফিট অর্জন করতে পারবে। বিষয়টা খুবই হাস্যকর, কিন্তু এই বিষয়টা কিভাবে ঘটে তা আমরা দেখতে পারবো ক্যাপিটালিজমের এই রেজাল্ট সেকশনে। তবে তার আগে আমাদের জানতে হবে ক্যাপিটালিজমের হিস্ট্রি বা ইতিহাস। ক্যাপিটালিজমের সবথেকে পুরাতন এক্সাম্পল হলো ফিউডালিজম বা সামন্ততন্ত্র। তো এই ফিউডালিজম বা সামন্ততন্ত্র নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো। তো এই সকল ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকতে পারেন। তো আসি ফিউডালিজম বা সামন্ততন্ত্রে। এই ব্যবস্থায় যে সকল জায়গা জমি ছিল তারা ছিল জমিদারের আন্ডারে, এবং সেই সকল জায়গা জমিতে কাজ করত কৃষকরা এবং সেখান থেকে ফসল উৎপাদন করত। এই সকল ফসল বিক্রি করে যে টাকাটা পাওয়া যেত তার অধিকাংশটাই চলে যেত জমিদারের কাছে, এবং তার কিছুটা অংশ আসতো কৃষকের কাছে, যেন সে খেয়ে পরে কোনো রকম বেঁচে থাকতে পারে। এই সিস্টেমের সাথে কিন্তু ক্যাপিটালিজমের মিল আছে। আপনারা খুব সুন্দর করে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। প্রথমত ক্যাপিটালিজমের যেই প্রথম শর্ত ছিল তা ছিল প্রাইভেটাইজেশন বা ব্যক্তিগত অধিকার। এখানেও কিন্তু সেম, জমিতে ব্যক্তিগত অধিকার আছে জমিদারের। এবং তারপর দ্বিতীয় শর্ত ছিল লাভ করা। এইখানেও সেম, ফসল বিক্রি করে লাভ করতেছে জমিদার। তাহলে এটা কিন্তু ক্যাপিটালিজমের একটা ফল। বিশেষ করে এখানে আরো একটা বিষয় ছিল, তা হলো এক্সপ্লয়টেশন বা শোষণ। এখানে খুব বেশি পরিমাণে হতো, কিন্তু বর্তমানে সেই শোষণের পরিমাণটা কিছুটা কমে আসছে। ফিউডালিজম থেকে আসি আমরা মডার্ন ক্যাপিটালিজমে। মডার্ন ক্যাপিটালিজমের সূচনা হয়েছে 16 থেকে 17 শতকের মাঝখানে ব্রিটেন এবং নেদারল্যান্ডসে। তো সেখানে প্রথম যে স্টক এক্সচেঞ্জটা চালু হয় তা হলো আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, এবং সেখানে প্রথম যেই কোম্পানিটা লিস্টেড হয় তা ছিল 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। তো এটা ছিল মডার্ন ক্যাপিটালিজমের সূত্রপাত। এখন আসি আমরা ফাদার অফ ক্যাপিটালিজম অ্যাডাম স্মিথের কাছে। তিনি 1776 সালে একটা বুক লিখেন যার নাম ওয়েলথ অফ নেশন। এই বইয়ের পলিসি ছিল লেইস ফেয়ার। উচ্চারণগত হয়তো আমার সমস্যা আছে, কিন্তু এর মানে হলো যে ইন্টারফেয়ার না করা, অর্থাৎ গভর্নমেন্ট যেন প্রাইভেট প্রপার্টিতে ইন্টারফেয়ার না করে, সেটাই বলা হচ্ছে এই লেইস ফেয়ারের মাধ্যমে। অর্থাৎ এখানে চলে আসছে আমাদের ফ্রি মার্কেট ক্যাপিটালিজম বা ফ্রি মার্কেট পলিসি যাকে বলে। অ্যাডাম স্মিথের এই আইডিওলজিটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখব। একজন ব্যক্তি, সে একটা কোম্পানি খুলবে, ধরি যে মোবাইল ফোনের কোম্পানি, সেটা হলো কোম্পানি এ। এবং ঠিক আরো একজন ব্যক্তি আছে, সে আরেকটা কোম্পানি খুলবে, সেটা হলো কোম্পানি বি। এখন তাদের মধ্যে কিন্তু একটা ফেয়ার কম্পিটিশন চলবে, এরকম যে তারা সবচেয়ে ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবে সব থেকে কম দামে, এবং এইটা একটা ফেয়ার কম্পিটিশন। এই কম্পিটিশনে জয়ী হওয়ার জন্য তারা চেষ্টা করবে নতুন নতুন ইনোভেশন আনার জন্য, তারা চেষ্টা করবে নতুন নতুন ফিচার অ্যাড করার জন্য তাদের মোবাইল ফোনে, যাতে আমাদের যে কাস্টমার আছে তারা কম দামে সব থেকে ভালো প্রোডাক্টটা নিতে পারে। এইটাই হলো সেই ফেয়ার কম্পিটিশন। আর এই কম্পিটিশনের নাম অ্যাডাম স্মিথ দিচ্ছে যে সেটা হলো একটা ইনভিজিবল হ্যান্ড। অর্থাৎ এই ইনভিজিবল হ্যান্ড দেওয়ার মানে কি, এই যে কম্পিটিশনটা হচ্ছে, এই যে তারা চাচ্ছে যে কম দামে সব থেকে ভালো প্রোডাক্টটা দিবে, এখানে কি তাদেরকে কেউ জোর করতেছে যে বলতেছে তুমি সব থেকে ভালো প্রোডাক্টটা দাও, তোমাকে আমি জোর করে বলতেছি? এরকম কিন্তু কেউ তাদেরকে বলতেছে না। তারা তাদের সেলফ ইন্টারেস্টটা মিট করার জন্যই তারা কম্পিটিশনে সব থেকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সেলফ ইন্টারেস্ট কি, তারা লাভবান হইতে চাচ্ছে, তাই না? এটাই তাদের সেলফ ইন্টারেস্ট না? আমাদের তো এটা শর্ত ছিল যে ক্যাপিটালিজমে লাভবান হইতে হবে, আর লাভবান হওয়ার জন্য তারা কম দামে বেশি ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছে। আর এইটাই সেই কম্পিটিশন, আর এই কম্পিটিশনের নাম দিচ্ছে অ্যাডাম স্মিথ হলো ইনভিজিবল হ্যান্ড। আর এই ইনভিজিবল হ্যান্ডের জন্য আমাদের সোসাইটি কিন্তু উপকৃতই হচ্ছে, কারণ আমরা সোসাইটি বা কাস্টমার এই কোম্পানিগুলো থেকে কম দামে সব থেকে ভালো প্রোডাক্টটা পাচ্ছি। আর এই বিশ্বাসটাই ছিল অ্যাডাম স্মিথের, বা এই আইডিওলজি তিনি মানতেন যে ক্যাপিটালিজম আমাদের সোসাইটিতে সব থেকে ভালো প্রোডাক্ট দিবে ইনোভেশনের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটালিজম তো তাহলে সোসাইটির জন্য ভালো, তাহলে সমস্যাটা আসলে কোন জায়গায়? এই যে ইনভিজিবল হ্যান্ড, এটাই বা কিভাবে সমস্যা তৈরি করতেছে, এই বিষয়টাই দেখবো আমরা পরবর্তী পার্ট ক্যাপিটালিজমের রেজাল্ট সেকশনে। ক্যাপিটালিজমের প্রথম রেজাল্ট তা জানার জন্য আমাদের কাছে যাইতে হবে ওই দুইটা মোবাইল ফোন কোম্পানির কাছে।
প্রথমে যে কোম্পানিটা ছিল সেখানে কিন্তু কেউ শ্রমিক হিসেবে ছিল না, প্রথমে ছিল ওই কোম্পানির শুধু মালিক। ধরে নিলাম যে তিনি সকল মোবাইল ফোন উৎপাদন করতেন, আস্তে ধীরে কয়েকটা করে করতে পারতেন এবং এগুলা বিক্রি করে সামান্যতম লাভ করতেন। এবং একটা সময় দেখা গেল এই সকল যে পণ্য আছে তার একটা চাহিদা তৈরি হইল বাজারে, এবং সে দেখতে পেল যে সে একা আর এই সকল পণ্য উৎপাদন করতে পারতেছে না। অর্থাৎ এই যে ক্যাপিটালিস্ট আছে আমাদের হাতে, ক্যাপিটালিস্টের হাতে আছে ক্যাপিটাল, কিন্তু তার এখন প্রয়োজন শ্রমিক। ওইদিকে আবার আরেক দল আছে, সে হলো কি শ্রমিক, তার হাতে কিন্তু কোনো ক্যাপিটাল নাই। এই যে শ্রমিক, তার হাতে কোনো ক্যাপিটাল নাই, অ্যাকচুয়ালি আছে, তার হাতে ক্যাপিটালটা হলো শ্রম বা কায়িক পরিশ্রম। ঠিক আছে, এখন এই যে ক্যাপিটালিস্ট তার ক্যাপিটাল দিয়ে এই তার শ্রমটা কিনে নিবে। এই শ্রমিক তার কোম্পানিতে কাজ করে বিভিন্ন পণ্য উৎপাদন করবে এবং একটা সময় পরে পণ্যগুলা বিক্রি করে সেখান থেকে একটা লাভ পাবে। ঠিক আছে, এই লাভের একটা অংশ যাবে শ্রমিকের কাছে, অন্য একটা অংশ যাবে তার যে উৎপাদন খরচ ছিল সেই খরচ মেটানোর জন্য, এবং আরেকটা অংশ আসবে এখানে যা দিয়ে তার পারিবারিক খরচ বা অন্যান্য যে সকল খরচ আছে, অন্যান্য খরচ আমরা ধরে নিতেছি যে এগুলাতে সে করতেছে। এবং লাস্টলি আরো একটা অংশ থাকবে এখানে, এই অংশটাই আমরা ক্যাপিটাল হিসেবে দেখব। ঠিক আছে, এই ক্যাপিটালটা সে ইউজ করবে কোথায়? এই ক্যাপিটাল বা পুঁজিটা ইউজ করবে তার ব্যবসার মধ্যে। এই ব্যবসাতে যখন সে ইউজ করবে, এই ক্যাপিটাল দিয়ে সে কি করবে? সে আরো কিছু শ্রমিক হায়ার করবে তার কোম্পানিতে। যেখানে আগে ছিল 100 জন, এখানে আরো 50 জন অ্যাড করে 150 জন হবে। সেখান থেকে আরো কিছু পণ্য উৎপাদন বেশি হবে, সেই পণ্য থেকে কি হবে? এই যে লাভ, এই লাভ থেকে সে শ্রমিককে দেবে কিছুটা, তার উৎপাদন খরচ যাবে এবং তার নিজস্ব পার্সোনাল খরচ যাবে, এবং আরো এখান থেকে কিছু ক্যাপিটাল থেকে যাবে। এই যে ক্যাপিটালটা তার থেকে যাচ্ছে, এটা আবার সে ব্যবসার মধ্যে খাটাবে। তো এইভাবে এই প্রসেসটা বারবার চলতে থাকবে, এবং যেই কোম্পানিতে একটা সময় 100 জন ব্যক্তি কাজ করতো বা 100 জন শ্রমিক কাজ করতো, সেখানে দেখা যাবে যে 1000 শ্রমিক কাজ করতেছে। অর্থাৎ তার ব্যবসা অত্যন্ত বৃদ্ধি পাইছে। এবং এই জিনিসটা দেখে যে কোম্পানি বি ছিল, সে তো আর বসে থাকবে না, কিংবা আরো অন্যান্য কম্পিটিটর দেখবে যে এখানে তো সে লাভ করতেছে, আমিও এই ব্যবসাটা করি। তো তখন তৈরি হবে অ্যাডাম স্মিথের সেই ইনভিজিবল হ্যান্ড বা কম্পিটিশন। এখন এই কম্পিটিশনের মাধ্যমে তারা কি করবে? আরো বেশি ইনোভেশন করবে, আরো বেশি ফিচার এড করবে, অন্যান্য অনেক ইনোভেশন করে তারা চেষ্টা করবে যে কম দামে যেন সব থেকে ভালো প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারে। এখন এই যে ইনোভেশন তারা করতেছে, এই ইনোভেশনের ফলে কিন্তু অটোমেশনের তৈরি হবে। অর্থাৎ এই তারা চেষ্টা করবে যে একটা মানুষ যেখানে কাজ করে একটা জিনিস যে 1 ঘন্টা লাগে, সেখানে তারা যদি এটা রোবট দিয়ে করায় ফেলতে পারে, তখন কিন্তু সেই জিনিসটা লাগবে সর্বোচ্চ 10 মিনিট লাগলো বা 15-20 মিনিট লাগলো। তাহলে অর্থাৎ একটা মানুষের থেকে একটা রোবট দিয়ে কাজ করালে বেশি লাভবান হইতেছে। অর্থাৎ এখানে কিন্তু শ্রমিকের যে প্রয়োজনটা আছে সেটা ফুরায় যাচ্ছে আস্তে আস্তে। এই যে শ্রমিকের প্রয়োজনটা ফুরায় যাচ্ছে, তখন কোম্পানি কি করে? ওই যে 1000 শ্রমিক কাজ করতো সেখান থেকে কিছু শ্রমিক ছাঁটাই করে দেয়। এইভাবে সকল কোম্পানি কিন্তু অটোমেশন করতে থাকে এবং একদিকে কোম্পানি থেকে ছাঁটাই করতে থাকে। ওইদিকে দেখা যাবে যে শ্রমিকের সংখ্যা আমাদের সমাজে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং সাথে সাথে এই যে কিছু ক্যাপিটালিস্ট যারা হওয়ার চেষ্টা করতেছিল, যে যাদের পুঁজি ছিল কম, তারাও আবার এই কম্পিটিশনে আসতে চাচ্ছিল, তারা হয়ে যাবে সর্বশান্ত। তারা আর ওই বড় যারা 1000 মানুষজন খাটায় তারা তাদের কোম্পানি দাঁড় করাইছে, তাদের সাথে আর কম্পিটিশন করে পারবে না। তারা তাদের সর্বস্ব হারাবে এবং তারাও চলে আসবে আমাদের শ্রমিক দলে। তো দেখা যাবে যে এই শ্রমিকের অংশটা অনেকটা বেড়ে যাচ্ছে, এবং আমাদের যেই দেখলাম কোম্পানিতে শ্রমিকের যে প্রয়োজনটা ছিল সেটাও কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ শ্রমিকদেরকে যে সকল টাকা পয়সা দেওয়ার প্রয়োজন পড়তো বা যে সকল বেতন দেওয়ার প্রয়োজন পড়তো, সেটা কিন্তু আর বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না। কারণ শ্রমিকের চাহিদা কিন্তু কম, আবার শ্রমিকের সংখ্যা অনেক বেশি। ডিমান্ড সাপ্লাই কিন্তু একটা বিষয় আছে এখানে।
যেখানে শ্রমিকের সংখ্যা অনেক বেশি আবার শ্রমিকের ডিমান্ড কম, সেখানে কিন্তু শ্রমিকের বেতনটাও কমে যাবে। এবং এইটার এই সুযোগ নেয় আমাদের ক্যাপিটালিস্টরা। তারা কি করে, তারা বলে তোমাদেরকে আমরা এই এত টাকা বাজেট বেতন দিব, যেখানে তাদের বেতন হওয়ার কথা ছিল মনে করেন 1000 টাকা, সেখানে তাদেরকে বেতন দিবে 300 টাকা। তুমি কাজ করলে করো, না করলে বিদায়। কারণ শ্রমিকের তো অভাব নাই, দেখা যাবে এই 300 টাকাতেই আরো অন্যান্য শ্রমিকরা এসে কাজ করতেছে তার কোম্পানিতে। আর এই বিষয়টাই হলো এক্সপ্লয়টেশন বা শোষণ। এই বিষয়টা শুরু হয়ে আসছে সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে। এইখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই সমাজে দুইটা অংশের সৃষ্টি হচ্ছে, একটা হলো ক্যাপিটালিস্ট সমাজ আর একটা হলো শ্রমিক সমাজ। এই ক্যাপিটালিস্ট সমাজরা সংখ্যাটা কম, কিন্তু তাদের হাতে থাকে সমাজের সর্বোচ্চ সংখ্যক ধন সম্পদ থাকে, তারা থাকে সবচেয়ে বেশি ধনী। এবং এই যে শ্রমিকরা, এদের কিন্তু বেতন আস্তে আস্তে কমে যাচ্ছিল এবং আরো কিছু কিছু বেকারও আছে। তো দেখা যাচ্ছে যে তাদের যে এই বেতন বা তাদের যে সম্পদের পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ এইটাই হলো ক্যাপিটালিজমের প্রথম রেজাল্ট, যেখানে সমাজের দুইটা স্তর তৈরি হয়, যে এক দল থাকে অনেক ধনী, আরেক দল থাকে অনেকটা গরিব। এটাই ছিল ক্যাপিটালিজমের প্রথম রেজাল্ট। আমরা এখন দেখব ক্যাপিটালিজমের দ্বিতীয় রেজাল্ট সম্পর্কে। এখন আমরা আসি ক্যাপিটালিজমের দ্বিতীয় শর্ত নিয়ে। আমরা অলরেডি দেখেছি যে ক্যাপিটালিস্টরা লাভ করে পণ্য বিক্রি করে। এই পণ্য আসলে কারা কেনে? এই পণ্য ক্যাপিটালিস্টদের একটা অংশ কিনে, কিন্তু অধিকাংশ যারা কিনে তারা হলো সমাজের শ্রমিক, কৃষক শ্রেণী কিংবা মধ্যবিত্ত শ্রেণী। কিন্তু আমরা এটাও অলরেডি দেখে আসছি যে এই যে শ্রমিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী, এদের আয় কিন্তু কমে যাচ্ছে। এদের আয় কিভাবে কমতেছে? যে সেই বেতন তারা কমে দিতেছিল, আবার এদের অধিকাংশ এখন বেকারও হয়ে যাচ্ছে। এই যে বেকার শ্রেণী বা এদের যে আয় কমে যাচ্ছে, এই জন্য তারা কিন্তু আর পণ্য কিনতে পারতেছে না। যেহেতু পণ্য কিনতেছে না, ওইদিকে ক্যাপিটালিস্টদের যে গুদামঘর আছে, সেই গুদামঘরের মধ্যে কিন্তু পণ্য বোঝাই হয়ে আছে, অর্থাৎ পণ্য দিয়ে সেই গুদামঘর ভরে আছে, কিন্তু মার্কেটে তারা বিক্রি করতে পারতেছে না। আর এটা যখন ঘটে তখন ক্যাপিটালিস্টরা কি করবে? তারা তো আর পণ্য নতুন করে উৎপাদন করবে না, তাই না? আর পণ্য উৎপাদন করে তাদের লাভও নাই। আর এখন একদিকে পণ্য জমে আছে, আর এখন পণ্য তারা কেন উৎপাদন করবে? তাই তারা কি করে? তাদের পণ্য উৎপাদন থামায় দেয় এবং ইন্ডাস্ট্রিগুলা বন্ধ করতে থাকে। আর এই ইন্ডাস্ট্রি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের আরো শ্রমিকের সংখ্যা, আরো বেকার শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে বেকার শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে একদিকে, আর ওইদিকে পণ্য বোঝাই হয়ে আছে গুদামঘরের মধ্যে, এই বিষয়টা একটা অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থা। এই যে দুর্দশাগ্রস্ত অবস্থা, এটার নামই হলো গ্রেট ডিপ্রেশন বা ব্যবসায় সংকট। এই গ্রেট ডিপ্রেশন বা ব্যবসায় সংকট সর্বপ্রথম ঘটেছিল 1930 বা 1929-এর দিকে। ওই সময় আমেরিকার যুক্তরাষ্ট্রে প্রায় 1,30,00,000 মানুষ বেকার হয়ে যায়। এই যে 1,30,00,000 মানুষ বেকার হয়ে যায়, তাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, তারা অত্যন্ত কষ্ট করে তাদের দিন যাপন করতে থাকে। কিভাবে? তাদের যে ছেলেমেয়েরা আছে, তারা ওই যে ওই সকল গুদামঘরগুলো ছিল না, ওইখানের আশেপাশে ঘোরাঘুরি করে কখন পচা বাসি খাবার বা সামান্য ভালো খাবার এগুলা ওই গুদামঘরের মালিকরা বাইরে ফেলে দিবে, এবং তারা কারাকারি করে এক প্রকার কুকুরের মতো তারা এইগুলা ছিনে নেওয়া শুরু করে। এই বিষয়টা আমরা দেখতে পাই চার্লি চ্যাপলিনের একটা মুভি মডার্ন টাইমস। আপনারা চাইলে সেই মুভিটা দেখতে পারেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন না খেয়ে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করতেছে, ঠিক ওই সময় গুদামঘরের খাবার দাবার পচে আছে। আবার অন্যদিকে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন শীতে কষ্ট পাচ্ছে, শীতে জমে যাচ্ছে, কিন্তু ওই গুদামঘরগুলোতে শীতের কাপড় জমে নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে ঘরবাড়ি খালি পড়ে আছে, কিন্তু মানুষজন রাস্তায় দিন যাপন করতেছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা কিন্তু ক্যাপিটালিস্টরা দেখতেছে, কিন্তু তারপরেও তাদের যেই জায়গা জমি বা তাদের যেই পণ্য, তারা কিন্তু কম দামে বা ফ্রিতে দিচ্ছে না।
এর কারণ হলো এরা যদি ফ্রিতে দেয় বা কম দামে দেয় তাহলে কিন্তু তাদের পণ্যের মান কমে যাবে, তাদের কোনো লাভ হবে না। আমরা যেটা বলেছিলাম যে ক্যাপিটালিজমের 2 নাম্বার শর্তই ছিল লাভ করা। যেহেতু লাভ হচ্ছে না, মানুষজন মারা গেলেও আসলে তাদের কিছু যায় আসে না এখানে। আর এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে যে ক্যাপিটালিস্টরা এখন কি করতে পারে, তারা আবার যে কোম্পানিগুলা ছিল বা ইন্ডাস্ট্রিগুলা ছিল সেগুলা অর্ধেক সম্পূর্ণতর বন্ধ করে দেয় নাই, তারা সেখান থেকে কর্মী ছাঁটাই করতে থাকে, তারা তাদের যে পণ্যগুলো আছে এগুলো ধ্বংস করতে থাকে, তবুও মানুষজনকে দেয় নাই। আবার তারা এই সকল ইন্ডাস্ট্রিগুলো সামান্য সামান্য খোলা শুরু করে। ঠিক আছে, তো এই যে একটা অবস্থা যে শ্রমিকরা কি করতেছে, শ্রমিকরা আরো বেশি পরিমাণে ছাঁটাই হয়ে যাচ্ছে। কিছু কিছু শ্রমিক তখন থাকে তাদের ইন্ডাস্ট্রিতে, এবং তারা যে ক্যাপিটালিস্টরা আছে তারা কিছুটা প্রোডাকশন চালায় যাওয়া শুরু করে, এবং তারা এই অবস্থায় কিছুটা আবার একটু রিকভারি করার চেষ্টা করে, কিন্তু আবার যা হওয়ার তাই হয়। সেটা হলো আবার ডিপ্রেশন দেখা দেয়, আবার ব্যবসায় সংকট দেখা দেয়। এইভাবে কিছুদিন পরে পরে যে ব্যবসায় সংকট বা আমাদের যেটাকে বলতে পারি যে ব্যবসা সংকট, এটা হলো আমাদের ক্যাপিটালিজমের 2 নাম্বার রেজাল্ট। বারবার ব্যবসায় সংকট দেখা দেওয়া। গত শতকে এরকম ব্যবসায় সংকট প্রায় 3টা দেখা গেছে, এবং 2008-9 সালেও এই ধরনের একটা সংকট দেখা গেছে। এইগুলা ইকোনমিক ডিপ্রেশন বা অন্যান্য বিভিন্ন সংকট নামে পরিচিত, এবং এইগুলার একমাত্র কারণ হলো এই ক্যাপিটালিজম সিস্টেম বা ক্যাপিটালিস্ট সমাজ। তো এইটা ছিল আমাদের ক্যাপিটালিজমের 2 নাম্বার রেজাল্ট, এবং সেটা হলো ব্যবসায় সংকট বা গ্রেট ডিপ্রেশন যেটাকে বলা হয়। তবে গ্রেট ডিপ্রেশন বলাটা এইভাবে ঠিক না, কারণ গ্রেট ডিপ্রেশন একবারে হয়েছিল যে 1929-30 সালের দিকে। এছাড়া পরবর্তীতে আরো বিভিন্ন সংকট দেখা দেয়। এই সংকটগুলোর কারণ হলো আমাদের ক্যাপিটালিজম। এটা ছিল ক্যাপিটালিজমের দ্বিতীয় শর্ত এখন, বা দ্বিতীয় রেজাল্ট। এখন আমরা দেখব ক্যাপিটালিজমের তৃতীয় রেজাল্ট। এখন আমরা দেখব ক্যাপিটালিজমের তৃতীয় রেজাল্ট। এই তৃতীয় রেজাল্টটা হলো যে উৎপাদন যন্ত্রগুলো ছিল, উৎপাদন যন্ত্রের অপব্যবহার। এই অপব্যবহারটা হইতো কয়েকভাবে, তবে আমরা 3টা উদাহরণ দেখব। প্রথমত এক নাম্বার উদাহরণটা হলো এরকম যে, ধরেন আমাদের ওই যে সময়টা ছিল, ওই সময়ে কিন্তু মানুষের সবচেয়ে বেশি চাহিদা কোনটা ছিল বলে মনে হয় আপনার? ওই সময় চাহিদা ছিল যে বেশি বেশি পণ্য উৎপাদন হবে, বেশি বেশি এরকম খাবার দাবার উৎপাদন হবে, শীতের জন্য শীতবস্ত্র উৎপাদন হবে, তাই না? কিন্তু আমাদের যে ক্যাপিটালিস্টরা আছে তারা কি এগুলো উৎপাদন করবে? উৎপাদন না করার কারণ হলো এগুলো থেকে লাভ হবে না, মানুষজন কেনার ক্ষমতা নাই, তাহলে এগুলো উৎপাদন করে লাভ আছে? লাভ নাই। তারা কি করলো? তারা দেখলো যে ওই সময় এই যে শ্রমিক শ্রেণী আছে তারা হয়তো কিনতে পারতেছে না, কিন্তু ওই সময় কিন্তু ক্যাপিটালিস্ট কিছু অংশ আছে যাদের হাতে টাকা আছে বা যারা অত্যন্ত ধনী ওই সময়টার মধ্যে। এই যে ধনিক শ্রমিক, তারা কিন্তু আর এই যে অতিরিক্ত টাকাটা তাদের হাতে আছে, তারা কিন্তু আর এটা ব্যবসায় খাটাইতে পারতেছে না, কারণ ব্যবসা তো এখন বন্ধ, এখন ব্যবসা সংকট চলতেছে। এখন ব্যবসা যেহেতু বন্ধ, তাহলে তাদের তো কিছু একটা করতে হবে, কোনো একটা ভাবে তো এই টাকা খরচ করতে হবে। এই বিষয়টা কিছু কিছু ক্যাপিটালিস্ট দেখলো, এবং দেখার মাধ্যমে তারা ভোগ বিলাসের পণ্য উৎপাদন করা শুরু করলো, যেরকম টেলিভিশন, রেডিও, তারপর ভিডিও, তারপর আবার হতে পারে যে মুভি, এইগুলা উৎপাদন করা শুরু করলো। যখন এগুলা উৎপাদন হইলো, আবার ওইদিকে ক্যাপিটালিস্টদের হাতে টাকাও তারা কোথাও এই খাটাইতে পারতেছে না, এখন তারা কি করলো? এই সকল ভোগ বিলাসের পণ্য কেনা শুরু করলো। এই যে ভোগবিলাসের পণ্য তারা কেনা শুরু করলো, এইখানে এইভাবে আসলে এই যে একদিকে এখানে কিন্তু এই সকল ভোগবিলাসের পণ্য উৎপাদন করার কথা ছিল না। এখানে কথা ছিল ওই যে যেটা একদম বেসিক নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান তৈরি করার কথা ছিল, কিন্তু এইগুলা তৈরি না করে তারা কি করলো? তারা শুরু করলো ভোগবিলাসের পণ্য তৈরি করা। এটাই হলো উৎপাদন যন্ত্রের অপব্যবহারের প্রথম উদাহরণ। এটাকে যদি আমরা আরেকটু উপায়ে দেখি, যে এর একটা উদাহরণ যদি দেখেন যে এই ভোগবিলাসের পণ্য তৈরি করা, এটা হলো 1930 থেকে 1933-এর সময় যে একটা গ্রেট ডিপ্রেশন চলতেছিল, যেখানে মানুষ খাবার দাবার পর্যন্ত খাইতে পারতেছে না। ওই সময় অস্টিন মোটর কার নামে একটা কোম্পানি তখনকার সময়ে এক ঘোষণা করলো যে তাদের একদম ইতিহাসের সর্বোচ্চ লাভ ওই সময়টার মধ্যে হয়েছে।
এখন বুঝতেই তো পারতেছেন যে এই লাভটা কিভাবে হইল, কেন হইল। এটা একটা উদাহরণ গেল। আচ্ছা, এখন আমরা দেখব উৎপাদন যন্ত্রের অপব্যবহারের 2 নাম্বার উদাহরণ, আর সেটা হলো মনোপলি। মনোপলি, তো এই বিষয়টা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। 1902 সালে ইউএসএ 3টা বড় বড় স্টিল কোম্পানি ছিল। একটা ছিল কার্নেগি স্টিল, আরেকটা ছিল ফেডারেল স্টিল এবং আরেকটা ছিল ন্যাশনাল স্টিল কোম্পানি। তারা চিন্তা করলো যে একটা কোম্পানি করে ফেলবে তারা। তো সেই কোম্পানিটা এরকম হয় ইউএস স্টিল, ইউএসএস। এই ইউএসএস দেখা গেল যে প্রথম বছরেই তারা 3 ভাগের 2 ভাগ স্টিল সারা দেশের উৎপাদন করে ফেললো। এবং তখনও কিন্তু কম্পিটিটর যে একদম ছিল না এরকম না, কিছু কিছু কম্পিটিটর ছিল যে বাকি 1 ভাগ উৎপাদন করতেছে। তো তখন ইউএসএস এর বা ইউএস স্টিলের যে কর্ণধার ছিল তিনি গেলেন বাকি কোম্পানিদের সাথে কথা বলতে। কথা বলে তারা ঠিক করলো যে একটা কোম্পানির আন্ডারে সব স্টিল উৎপাদন হবে, অর্থাৎ একটা পণ্যের জন্য কেবলমাত্র একজন প্রডিউসারে আছে, অন্য কেউ নাই। এখানেই অ্যাডাম স্মিথের যেই আইডিওলজি ছিল ইনভিজিবল হ্যান্ডের, সেটা ধরা খেয়ে গেল। কিভাবে? এখানে কিন্তু কোনো কম্পিটিটর নাই। কম্পিটিটর নাই, তাহলে কি তারা আরো চাইবে যে কম দামে বেশি পণ্য, বেশি ভালো পণ্য তারা কনজিউমারকে দিক? তারা কিন্তু এই জিনিসটা চাইবে না। তারা বরঞ্চ আরো এটার উল্টা ফায়দা নিবে। উল্টা ফায়দা এরকম যে তারা যখন খুশি তখন উৎপাদন করবে। তারা চাইলে কৃত্রিম সংকট তৈরি করবে যে বাজারে এটার চাহিদা আছে, আমরা এখন এটা উৎপাদন করব না, বা কম কম উৎপাদন করব, বা উৎপাদন করে আমরা মজুত করে রাখবো। তো যখন বাজারে এটার উৎপাদন চাহিদা বাইরে যাবে, বাইরে গেলে তখন আমরা বলবো যে আমাদের হাতে আছে, তবে এটা দাম বেশি। তো এইভাবে তারা দামটা বাড়ায় দিচ্ছে কৃত্রিম সংকট তৈরি করে। তো এইটাই হলো মনোপলি ব্যবসা। এটার একটা উদাহরণ যদি আপনার সাথে মিলায় দেই, সেটা যদি আমরা দেখতে পাই, এটা এরকম যে ধরেন আপনি অনেক রাতে একটা জায়গায় বা বাস স্ট্যান্ডের এখানে আছেন, কোনো গাড়ি ঘোড়া কিছু নাই, আপনি আসার মতন শহরে। তো সেখানে একটা ট্যাক্সি আসলো মাত্র। তো যেখানে ভাড়া হওয়ার কথা ছিল 200 টাকা, এখন আপনি চিন্তা করেন যে ভাড়া সে আপনার কাছে কত চাইবে। এটাই হলো মনোপলি ব্যবসা। ঠিক আছে? তো এটা হলো, এই যে মনোপলি হলো আমাদের উৎপাদন যন্ত্রের অপব্যবহারের 2 নাম্বার উদাহরণ। আমরা এখন উৎপাদন যন্ত্রের অপব্যবহারের 3 নাম্বার উদাহরণ দেখব, এবং তা হলো কৃত্রিম সংকট, যা আমরা অলরেডি মনোপলি ব্যবসাতে দেখছি, কিন্তু কৃত্রিম সংকটটা আমরা আরেকটু ভালোভাবে দেখব। এই যে কৃত্রিম সংকট, এটার জন্য আমরা একটা উদাহরণ দেখি। ধরি একজন ঔষধ ব্যবসায়ী, তার কাস্টমার হলো অসুস্থ মানুষ। এখন পৃথিবীতে যদি সকল অসুস্থ মানুষ একসাথে সুস্থ হয়ে যায়, তাহলে এই ওষুধ ব্যবসা কি আর চলবে? চলবে না। তো এই ওষুধ ব্যবসা চালায় নেওয়ার জন্য ওষুধ ব্যবসায়ীর প্রয়োজন বেশি বেশি অসুস্থ মানুষ। তো এই অসুস্থ মানুষ কিভাবে হয়? অসুস্থ মানুষ বা ওষুধ ব্যবসায়ীরা চিন্তা করলো, এই যে ওষুধটা আমরা তাদেরকে দিচ্ছি, কিংবা এই যে তারা খাবার খাচ্ছে, যারা খাবার তৈরি করতেছে তাদের সাথে যদি আমি একাত্মতা হয়ে একটা খাবারের মধ্যে বা ওষুধের মধ্যে ভেজালটা মিশাই দিই, তাহলে কি তারা আর সুস্থ হবে? তারা কিন্তু সুস্থ হবে না, তারা বরং আরো অসুস্থতার দিকে যাইতে থাকবে। এবং যত বেশি অসুস্থ হইতে থাকবে, তত বেশি আমার কাস্টমার বাড়বে এবং আমার প্রোডাক্ট বেশি বিক্রি হবে, আমার লাভ হবে। তারা কিন্তু মানুষের ভালো কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করতেছে না, তারা একমাত্র চিন্তা করতেছে প্রফিট বা লাভের কথা। অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রথমে অসুস্থ ছিলেন না, আপনাকে আসলে অসুস্থ করা হচ্ছে, এবং আপনার একটা কৃত্রিম সংকট তৈরি করার মাধ্যমে তারা তাদের প্রোডাক্টটা বিক্রি করতেছে। এটা তো একটা ঔষধ ব্যবসার উদাহরণ দিলাম, এটা একটা পুঁজিবাদী চেতনার উদাহরণ দিলাম। আরো একটা যদি উদাহরণ এরকম দেই কৃত্রিম সংকটের, এরকম যে এটা আপনারা রিলেট করতে পারবেন। এটার উদাহরণটা এরকম যে অসংখ্য অস্ত্র বা আর্মস তৈরি হয় পৃথিবীতে। আর্মস তৈরি হওয়ার উদ্দেশ্যটা কি আসলে? যেরকম যুদ্ধ বিগ্রহ যেন বন্ধ করা যায় এরকম কিছু না। যুদ্ধ আসলে লাগানোই হইতেছে যারা আর্মস তৈরি করে তাদের মাধ্যমে। এখন যুদ্ধ বিগ্রহ যদি না থাকে পৃথিবীতে, মনে করেন এখন এই মুহূর্তে কোথাও কোনো যুদ্ধ লাগবে না, তাহলে কি আর্মস বা অস্ত্রের কোনো প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন নাই। তো যারা আর্মস তৈরি করে, যারা আর্মস বিক্রি করে লাভ করে বা প্রফিট অর্জন করে, তাদের তো যুদ্ধ প্রয়োজন, তাই না? তো তারা কোনোভাবে যদি, এই যে মনে করেন এটা হলো কান্ট্রি এ আর এটা হলো কান্ট্রি বি, এখন এই কান্ট্রি এ আর বি তাদের মধ্যে কোনো সমস্যা নাই, তারা বন্ধু মানুষ। এখান থেকে সি কান্ট্রি এসে
এই বন্ধু দুজনের মধ্যে একটা যুদ্ধ লাগাই দিল এবং তাদের কাছে গিয়ে বলল যে আমার কাছ থেকে এই আর্মসটা তুমি কিনো, এই আর্মসটা কিনো, তাহলে তোমরা যুদ্ধে জয়ী হইতে পারবা। তো যখনই তারা আর্মস কেনা শুরু করলো, তাদের মধ্যে একটা যুদ্ধ বিগ্রহ চলতে থাকতো, এভাবে চলতেছে। এই যে যুদ্ধ বিগ্রহ চলতেছে, মাঝখানে লাভটা কার হইতেছে? লাভটা হইতেছে এই যে সি নামক কান্ট্রিজ। ঠিক আছে? তো এইটাই হলো আসলে কৃত্রিম একটা সংকট তৈরি করার মাধ্যমে উৎপাদন যন্ত্রের অপব্যবহার করা, যেটা ক্যাপিটালিজমের রেজাল্ট 3। এখন আমরা দেখব ক্যাপিটালিজমের 4 নাম্বার রেজাল্ট। যদিও এই রেজাল্টের সাথে বর্তমানে খুব বেশি মিল নাই, কিন্তু এটাও আপনারা অনুধাবন করতে পারবেন। আমাদের যে গ্রামে কৃষকরা কৃষি কাজ করে উৎপাদন করে, তাদের কিন্তু সারা বছর কাজ করা লাগে না। তাদের একটা সময় এরকম থাকে যে তারা ফ্রি বসে থাকে, কিন্তু তখন যেহেতু তাদের হাতে অর্থ থাকে না, তারা কিছু ছোটোখাটো বিষয়াদি বানায়, বাঁশের তৈরি জিনিসপত্র বা মাটির তৈরি জিনিসপত্র, এগুলো বানানো শুরু করে এবং এগুলা তাদের মার্কেট বা বাজারে বিক্রি করে ওই সময়টা ওই টাকা দিয়ে তারা তাদের পরিবার চালায়। কিন্তু এই যে ক্যাপিটালিজমটা আসছে, ক্যাপিটালিজমের ফলে আবার পণ্য তৈরি করতেছে, ওই সকল পণ্যের বিকল্প পণ্য প্লাস্টিক পণ্য তৈরি হয়ে ওই সকল বাজারে ছেড়ে দিচ্ছে তারা। এবং মানুষজন দেখতেছে যে আমরা কম দামে আমরা প্লাস্টিকের পণ্য আরেকটু স্থায়ী পণ্য যেহেতু পাচ্ছি, তাহলে কেন আমরা শুধু শুধু ওই বাঁশের তৈরি পণ্য যেটা নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে, কেন আমরা ওই সকল মাটির তৈরি জিনিসপত্র বা মাটির তৈরি খেলনা কিনবো? কেন? কোনো কারণ নেই। তাই কাস্টমাররা ওই সকল আর্টিফিশিয়াল বা সে সকল প্লাস্টিক পণ্যের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, যেগুলো ক্যাপিটালিজমের মাধ্যমে বাজারে আসছে। এবং আমাদের যে কৃষক সমাজ ছিল, তারা যে সকল পণ্য উৎপাদন করে একটা দিনাতিপাত করত, সেটা কিন্তু তারা আর করতে পারলো না, তারা আর করতে পারতেছে না আস্তে আস্তে। এবং এই বিষয়টার মাধ্যমে তারা দেখা যাচ্ছে যে তাদের যে সকল জমি জায়গা ছিল, এগুলা থেকে কিছু কিছু বিক্রি করে তারা তাদের পরিবার ওই সময়টাতে চালানো শুরু করলো। এবং আস্তে আস্তে তারা সেই সকল জমি একদম নিঃস্ব হয়ে যেতে থাকলো। এবং এই ব্যবস্থাটা বর্তমানেও একদম চলমান আছে কিছু কিছু জায়গাতে। তো এটা ছিল ক্যাপিটালিজমের রেজাল্ট 4, যেখানে আমাদের যে গ্রামীণ সভ্যতা বা গ্রামীণ যে সকল কৃষকরা আছে, তাদের অবস্থা খারাপ করে দিচ্ছে ক্যাপিটালিজমের যে 4 নাম্বার রেজাল্টটা। তো এই মুহূর্তে ক্যাপিটালিজমের সবচেয়ে বড় রেজাল্ট যেটা আছে, সেটা হলো 5 নাম্বার রেজাল্ট, এবং সেটা হলো যুদ্ধ। যুদ্ধ কেন হয় তা আমরা ব্যাখ্যা করেছি আমাদের পরবর্তী ভিডিও ইম্পেরিয়ালিজম নামে। সেটা লিঙ্ক আপনারা আশেপাশে কোথাও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল।